স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। আর কদিন বাদে টি-20 বিশ্বকাপ, কিন্তু সে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কিনা সে বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি। বাংলাদেশের যখন ক্রিকেটে নানা টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সেই সময়টাতে বাংলাদেশে এসেছেন আইসিসির একজন কর্মকর্তা। তিনি বিসিবির সাথে আলোচনা করেছেন, যেখানে বিসিবিও তাদের স্ট্যান্ডটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। আসলে যে জল ঘোলা হয়েছে সেটা কতটা পরিষ্কার হলো এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে আসলে কতটা ভূমিকা রাখতে পেরেছে সেই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। স্বাগত। গতকালকে তো একটা হট ইস্যু ছিল যে আইসিসির একজন প্রতিনিধি এসেছেন, ইন্টিগ্রিটি ইউনিটি জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এভগ্রেভ। অনলাইন বৈঠকে আরেকজন ছিলেন যিনি আসতে পারেনি, গৌরব সাক্সেনা। কথা হচ্ছে বিসিবি তো এক কথায় বারবার বলছে যে আমরা ভারতে যাব না। ওকে ফাইন, এটা লজিক আছে, বিসিবির যাওয়া যাবে না, সিকিউরিটি কনসার্ন রয়েছে। বাট আরেকটা নতুন ইস্যু আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ্রুপ চেঞ্জের কথা বলা হচ্ছে। অন্য কোনো গ্রুপে বাংলাদেশকে স্থানান্তর করা যায় কিনা। একমাত্র বি গ্রুপটাই তো রয়েছে, যে এই বি গ্রুপের আসলে ইন্ডিয়ার বাইরে সবকটা ম্যাচ, মানে শ্রীলঙ্কার সবকটা ম্যাচ হবে। সো বি গ্রুপে অ্যালটমেন্ট এটা কতটা পসিবল, এবং বিসিবির এই লজিকটার পেছনে আসলে আইসিসির কোনো এন্টি লজিক থাকতে পারে কিনা? অ্যান্টি লজিক দিতে গেলে আসলে অ্যান্টি লজিক আপনি দিতেই পারবেন। এটাকে বলা হয় হচ্ছে কুতর্ক। হ্যাঁ, সো এই কুতর্কে না গিয়ে যদি আইসিসি মনে করে যে বাংলাদেশে তারা সত্যিকার অর্থেই বিশ্বকাপে চায় এবং বাংলাদেশকে বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে চাচ্ছে সেভাবে অ্যাকোমোডেট করতে চায়, এটা খুবই সম্ভব। এবং এর আগে যে আলোচনাটা হয়েছিল সেটা বিভিন্ন সময় আমি নিজেও আলোচনা করেছি, যে অনেকেই বলার চেষ্টা করছিলেন যে অস্ট্রেলিয়াকে সরিয়ে সেখানে বাংলাদেশকে দেওয়া, এটা হচ্ছে একদম নির্বোধের চিন্তা। অস্ট্রেলিয়াকে সরানো সম্ভব না, কারণ আপনার সেম র্যাঙ্কিংয়ের বা কাছাকাছি র্যাঙ্কিংয়ের টিম হলে দ্যাট ইজ পসিবল। সেখানে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, এই দুটো দল পসিবল না। শ্রীলঙ্কা তো আপনার হোস্ট, তাদেরকেও সরানো যাবে না। এই দুটো দল পসিবল রিপ্লেসমেন্ট, যেখানে বাংলাদেশকে নেওয়া হতে পারে এবং জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ড থেকে একটা দলকে বাংলাদেশের গ্রুপে আনা হতে পারে। এটা হচ্ছে কোনো লজিস্টিক্স চেঞ্জ না করে, কোনো বড় ধরনের পরিবর্তন না করে, শুধু ওলট পালট, একটা দল ওলট পালট করে, এইটা সহজতম সমাধান। আমি যতটুকু জানি লাস্ট ডে যখন আলোচনা হয়েছে স্যাটারডেতে, তখন বাংলাদেশ এটা অফিসিয়ালি আইসিসিকে জানিয়েছে বা অফিসিয়ালি তারা বলেছে যে এটা হলে আমাদের জন্য ইটস ওকে। কেননা এর আগে যতবারই আলোচনা হয়েছে বাংলাদেশ কিন্তু প্রত্যেকবারই একটা কথা বলেছে, আমরা ভারতে খেলবো না। দ্বিতীয় কথাটা বলেছে আমাদের ম্যাচ বা ভেন্যুগুলো সরিয়ে দেওয়া হোক, সেটা শ্রীলঙ্কাতে, যেহেতু কো হোস্ট। এই প্রথমবার আমি যতটুকু জানি বাংলাদেশ অফিসিয়ালি বলেছে যে তাদের গ্রুপটা যেন চেঞ্জ করার বিবেচনা করা হয়। আইসিসি সেটাতে পজিটিভ না হলেও তারা নেগেটিভ কোনো কিছু বলেনি। এখন জিনিসটা হচ্ছে যে যারা এসেছেন বা যিনি এসেছেন, আজকে একজন আসার কথা বা রবিবার একজন আসার কথা, সো তারা কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় কোনো ডিসিশন নিতে পারবে না। তারা বাংলাদেশের সঙ্গে আলোচনা করবে, বাংলাদেশের অবস্থান বুঝবে, তাদের দিক থেকে বাংলাদেশকে যা যা বোঝানোর বোঝাবে, ভারতে যাবে বা আইসিসির হেডকোয়ার্টারে যাবে, জয়সার সঙ্গে আলোচনা করবে। মূল সিদ্ধান্ত তো আসলে ওইখান থেকে আসবে পার্থ বণিক। আমরা আইসিসি বা ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা যাই বলি না কেন, এই পার্টিকুলার ইস্যুটার, কারণ এটা তো কোনো ছোটোখাটো ইস্যু না, অনেক বড় ইস্যু। এই ইস্যুতে সিদ্ধান্ত আমার মনে হয় যে আইসিসির যিনি প্রেসিডেন্ট বা চেয়ার, তার কাছ থেকে ডিসিশন আসতে হবে। এবং আমার বিশ্বাস যে যদি তাদের উদ্দেশ্য ভালো হয়, যদি বিশ্বকাপটা তারা সুন্দরভাবে চালাতে চায়, তাহলে বাংলাদেশের যে চাওয়া শ্রীলঙ্কাতে খেলা সেটা, এবং গ্রুপ বদলে বাংলাদেশে সেটাতে দেওয়া, এটা তারা মানবে, কেননা এটাই ইজিয়েস্ট অপশন। আপনি ভারতের কথা বলছিলেন, ভারতের মানে যিনি আছেন জয়শা রয়েছেন আইসিসির চেয়ারম্যান হিসেবে। ভারত যদি বা জয়শা যদি আসলে না চায় যে বিষয়টা বাংলাদেশের গ্রুপ চেঞ্জ হোক বা বাংলাদেশ বিশ্বকাপে খেলুক, এটা তো পসিবল নয়। বাট এই কথাটা তো আসলে আমার বাকি যে সকল দেশ রয়েছে, ক্রিকেট খেলুড়ে দেশ রয়েছে, তাদেরকেও জানাতে হবে, কারণ এখানে ক্রিকেট কূটনীতি বড় একটা ভূমিকা রাখবে। বাংলাদেশের ভয়েসটা এখানে কতটা রেইজ হচ্ছে, এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে অন্যান্য মেম্বার অ্যাসোসিয়েশনগুলো তারা কি জানতে পারছে কি না যে বাংলাদেশের এই ভয়েসটা আছে, বাংলাদেশিরা চাচ্ছে, এবং এটা লজিক্যাল। সো আমিনুল ইসলাম বুলবুল কি এই ক্রিকেট কূটনীতিটাও চালাচ্ছেন কিনা পাশাপাশি? আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে শ্রীলঙ্কা কো হোস্ট, তাদেরকে এখনো পর্যন্ত এই ইস্যুতে কোনো কথা বলতে শুনেছেন আপনি? শুনেন নাই। অস্ট্রেলিয়াকে শুনেছেন? ইংল্যান্ডকে শুনেছেন? অন্য কোনো দেশকে শুনেছেন? শুনেন নাই। আপনি কোন দেশকে শুনেছেন? পাকিস্তানকে শুনেছেন। মানে আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কি? পাকিস্তান একবারই এসে বলেছে আমরা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চাই। এর আগেও আপনার সাথে আমি বলে গেছি, এই আলগা স্টানবাজি আরো ক্ষতিকর। আলগা স্টানবাজির কোনো প্রয়োজন নাই। পাকিস্তান একটা আলগা স্টানবাজি করতে গেছে। আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের এই প্রেক্ষাপটে যদি কোনো কারণে আইসিসি কিংবা বিসিসিআই বাংলাদেশের এগেনস্টে অবস্থান নেয়, পাকিস্তান কিন্তু বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে না।
না, তা তো অবশ্যই না। কেননা এই যে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন, পাকিস্তান সারা বছর যাই বলুক, যত লাফালাফি করুক, এরা ভারত পাকিস্তান ম্যাচ খেলার জন্য মুখিয়ে থাকে, কারণ হচ্ছে যে রেভিনিউটা আসে সেটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। সো তারা এই আলগা স্টানবাজি করবে, কিন্তু কাজের সময় ভারতকেই সাপোর্ট করবে, কিংবা বাংলাদেশের পাশে এসে স্ট্রং ভয়েস নিয়ে দাঁড়াবে না। রেদার বাংলাদেশকে এটা বুঝতে হবে, বোঝাটা খুব জরুরি, যে যখন আপনার চাওয়াটা একদম নীতিগত, সুস্পষ্ট এবং ভ্যালিড, তখন আপনি প্রয়োজনে একা হলে একাই আপনার দাবি নিয়ে এগিয়ে যাবেন। বাংলাদেশ তো ডিসিশন নিয়েই নিয়েছে যে ভারতে গিয়ে বিশ্বকাপ আমরা খেলবো না। আমরা সবাই সেটা মেনেছি। বাংলাদেশের সাধারণ দর্শক, ক্রিকেট বিশ্লেষক, ক্রিকেট সংশ্লিষ্ট মানুষ সবাই এটা মেনেছে। ভারতে গিয়ে আমরা বিশ্বকাপ খেলবো না, স্ট্যান্ড ইজ কনফার্ম। বাংলাদেশের মানুষ সেটা এন্ডোর্স করেছে। এখন কথা হচ্ছে, যদি অন্য কোনো দেশ বাংলাদেশকে সাপোর্ট করে, দ্যাট ইজ ফাইন। যদি সাপোর্ট না করে তাতেও খুব বেশি কিছু যায় আসে না। এই জন্য আমি কথাটা বললাম যে আইসিসি বা বিসিসিআই, আইসিসি তো আসলে বিসিসিআই চালায় বা ভারতীয় ক্রিকেট সংগঠকরাই আসলে চালায়, তারা যদি মনে করে যে বাংলাদেশকে তারা বিশ্বকাপে রাখবে না বা বাংলাদেশের যৌক্তিক দাবিটা মানবে না, তাহলে তারা বাংলাদেশকে ভেন্যু বদলে দেবে না। এবং এখানে এই যে আয়ারল্যান্ড বাংলাদেশের পাশে দাঁড়ালো কিনা, কিংবা নেপাল বাংলাদেশের পাশে দাঁড়ালো কিনা, জিম্বাবুয়ে বাংলাদেশের পাশে দাঁড়ালো কিনা, কিছু যায় আসে না। তারা পাশে দাঁড়ালেও কিছু যায় আসে না। যদি অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে দাঁড়ায়, ইংল্যান্ড বাংলাদেশের পাশে দাঁড়ায়, বাই সাম ইনস্ট্যান্ট সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, তারাও যদি বাংলাদেশের পক্ষে ভয়েস রেজ করে, আইসিসির জন্য বাংলাদেশের ভেন্যু না বদলানো অসম্ভব হয়ে যাবে। কিন্তু আপনি নিশ্চিত থাকেন এরা কেউ ভয়েস রেজ করবে না। অস্ট্রেলিয়ার কথা বলছিলেন, সেটাই আমরা দেখতে পেয়েছি যে আমরা দেখতে পেয়েছি অস্ট্রেলিয়া আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতেও বাংলাদেশে আসেনি। আবার একই ক্ষেত্রে ইংল্যান্ডও অনেক সময় বাংলাদেশে খুবই কম ট্যুর দিয়ে থাকে। সো এদেরকে নিয়ে আসার যে সহজ করে ব্যাপারটা হচ্ছে ফিনান্সিয়াল। কারণ এই যে টোটাল ক্রিকেটিং মার্কেটটা, এই মার্কেটটাতে ভারতের এত দাপট কেন? টোটাল যে আপনার রেভিনিউ জেনারেট হয়, এর 60% বেশি শুধুমাত্র ভারতীয় কোম্পানিগুলো বা স্পন্সরগুলো জেনারেট করে। অস্ট্রেলিয়া তাদের ভাগের টাকা পাচ্ছে, অর্থাৎ যে টাকা পাচ্ছে সেটা নিয়ে ধরেন ভারত 4 ভাগের 1 ভাগ টাকা হয়তো নিয়ে যাচ্ছে, বা 3 ভাগের 1 ভাগ নিয়েছে, বাকি সবটা সবার মধ্যে বন্টন করে দিচ্ছে। অস্ট্রেলিয়া সেটা পেয়েই খুশি। প্রত্যেক বছর ভারত এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারত হোম অ্যাওয়ে ফুল সিরিজ হয়। এই যে এখান থেকে যে টাকাটা আসে, সারা বছর অন্যান্য সব সিরিজ করে এত টাকা আসে না। তো স্বাভাবিকভাবেই টাকায় মুখ বন্ধ থাকে। সেটা অস্ট্রেলিয়ার সাদা চামড়া হোক, ফিরিঙ্গি সাদা চামড়া হোক, কিংবা নিউজিল্যান্ডের সাদা চামড়া হোক, টাকায় মুখ বন্ধ থাকে। ভারতীয় ক্রিকেট বোর্ড যে রেভিনিউ জেনারেট করে এবং তারা যে লাভবানটা হয়, এই টাকার কারণেই তারা বাংলাদেশ বা বাংলাদেশের মতো কোনো দেশ যৌক্তিক দাবি করার পরেও কখনোই এদের পাশে এসে বা আমাদের পাশে এসে দাঁড়াবে না। সো আমাদের একলাই চলতে হবে। আমাদের নীতিগত অবস্থান থেকে, আমাদের যৌক্তিক অবস্থান থেকে একলাই লড়াইটা করতে হবে আমাদের। কথা হচ্ছে যে ক্রিকেটকে গ্লোবালাইজ করার কথা আমরা বলছি, বাট প্রত্যেকটা টুর্নামেন্টে এরকম যেখানে ভারতের হোস্ট হয়ে থাকে তারা, সেখানে এই টুর্নামেন্ট হবে কি হবে না, পার্টিসিপেশনে পাকিস্তান আসবে কি আসবে না, বা অন্যান্য দেশগুলোর সম্মতি আছে কিনা, এই ধরনের নাটকীয়তা চলে আসছে। আমরা দেখতে তো পাচ্ছি এশিয়া কাপও পর্যন্ত এর বাইরে নয়। সো এই যে একটা বৈশ্বিক আসরে আসলে প্রতি বাড়ি বা 2 বছরের মধ্যে প্রতি 1 বছর পর পর এরকম কনসার্ন আসা যে ভারতে কারা যাচ্ছে কারা যাচ্ছে না, এই নাটকীয়তা চলা, ক্রিকেটটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আসলে কজন ভাবে, সেটা একটা প্রশ্ন আমার, কজন ভাবে। বাট আলটিমেটলি ভাবার তো উচিত, তাই না, যারা বিগ টিমগুলো রয়েছে। সো এই ক্ষেত্রে আসলে আমরা আমিনুল ইসলাম বুলবুলকে বলি যে তিনি আইসিসিতে অনেক সমৃদ্ধ অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। তিনি আসলে কূটনৈতিক জায়গাতে আসলে কতটা ভূমিকা রাখতে পারছেন এই মুহূর্তে বাংলাদেশের স্বার্থের জন্য? আমি এখানে একটু দ্বিমত করতে চাই পার্থ। সেটা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল আইসিসিতে একজন কর্মী ছিলেন, চাকরি করতেন। ডিসিশন মেকিং লেভেলে, আমি অর্গানাইজিং ডিসিশন মেকিং বলছি, এই যে কোচিং মেথড কি হবে, কোচরা কীভাবে কাজ করবে, এইখানে তিনি ঠিক আছেন। অর্গানাইজিং ক্যাপাবিলিটি যদি আমরা বলি, সেটা আমিনুল ইসলাম বুলবুলের কখনোই ছিল না, কখনোই ছিল না। এবং এখনকার ক্রিকেট বোর্ডে যারা আছেন, টপ যারা আছেন, লেটস সে আমিনুল ইসলাম বুলবুল, লেটস সে ফারুক আহমেদ, তিনি এক্স প্রেসিডেন্ট ছিলেন, লেটস সে মিস্টার সাখাওয়াত হোসেন, কিংবা নাজমুল আবেদিন ফাহিম, এদের কেউ পরীক্ষিত ক্রিকেট সংগঠক না। তারা ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট কোচ। এবং এই জায়গার যে দায়িত্ব আর ক্রিকেট সংগঠকের দায়িত্ব, এটা অনেক বড় পার্থক্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন সত্যিকার অর্থে ক্রিকেট সংগঠক, পোর খাওয়ার সংগঠক, ডাক সাইটে সংগঠক, বিচক্ষণ সংগঠক, বুদ্ধিমান সংগঠক অলমোস্ট নাই বললেই চলে। সো আপনি যদি আমিনুল ইসলাম বুলবুলকে খুব বড় ক্রিকেট সংগঠক হিসেবে মনে করেন, আমি সেখানে দ্বিমত করব, বিনীতভাবে দ্বিমত করব। তিনি হয়তো শিখছেন,
নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন জায়গা থেকে হয়তো শিখছেন। বাট এই যে উনি যদি কূটনীতিতে খুব সফলও হন, আমিনুল ইসলাম বুলবুল যদি ক্রিকেট কূটনীতিতে খুব সফলও হন, বাট তাতেও আসলে এই ইস্যুটাতে খুব বেশি কিছু যায় আসে না। কারণ আমি কথাটা বারবার এই জন্য বলছি যে আইসিসি বা বিসিসিআই কিভাবে চাচ্ছে পুরো জিনিসটা সেইভাবে হবে। এবং যেহেতু বাংলাদেশ একা, বাংলাদেশের পাশে আপনার কোনো বড় ক্রিকেট প্লেয়িং নেশন বাংলাদেশকে সাপোর্ট করছে না বা করবেও না, আইডিয়ালি করার কথা না, কারণ ওই যে টাকা দিয়ে সবার মুখ বন্ধ রাখা যায় এবং বিসিসিআই সেটাই করে, এই ঘটনাটা ঘটে। এবং আপনাকে আপনার প্রশ্নের প্রথম অংশ যেটা, 2023 বিশ্বকাপ হয়েছে ভারতে, 2026 এসে আরেক বিশ্বকাপ হচ্ছে। আপনি বলেন তো আমাকে, নিউজিল্যান্ডের লাস্ট কবে বিশ্বকাপ হয়েছে মনে করতে পারেন? 15 দিকে 2015 অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপ। সাউথ আফ্রিকাতে লাস্ট কবে বিশ্বকাপ হয়েছে আপনি মনে করতে পারেন? মনে করতে পারবেন না, তারপর সময় লাগবে, সময় নেওয়ার দরকার নাই। এই যে 2 বছর পর পর ঘুরে ঘুরে ভারতে বিশ্বকাপ আসা, চ্যাম্পিয়ন্স ট্রফি আসা, আইসিসি ইভেন্ট আসা, এটা কেন হচ্ছে? টাকার জন্য। এই যে ল্যাং ল্যাং করে কাঁচা খুলে টাকার পেছনে দৌড়ানো। আপনার প্রশ্নের মধ্যে যে ক্রিকেটের গ্লোবালাইজেশনটা আছে শব্দটা, শুধুমাত্র ভারতের কারণে, ভারতের টাকার লোভের কারণে, তাদের মার্কেটের কারণে ক্রিকেট কোনোদিন গ্লোবাল গেম হবে না, আগেও ছিল না, আগামী তো হবে না। আচ্ছা, আমরা আরেকটা অ্যাঙ্গেল রয়েছে। আমরা দেখছি সবকিছু শুরুতেই ওই মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার ওই ঘটনার পরপরই আমরা এরপর দেখেছি শুধু ওই ইস্যু না, এরপর নানা ইস্যু রয়েছে। আমরা বিপিএল এ খেলা না খেলা ইস্যু নিয়েও ক্রিকেটারদের দাঁড়াতে দেখেছি। সব মিলে যেটা মনে হয়েছে যে ক্রিকেটাররা খেলতে চাচ্ছেন, একটা পক্ষ দেশপ্রেমের কথা বলছেন, আর একটা পক্ষ পেশাদারিত্বের জায়গা থেকে খেলতে চাচ্ছেন। সো আপনার কাছে কি মনে হয় ক্রিকেটের সাথে দেশপ্রেমকে গোলানো ঠিক? না না, দেশপ্রেমের ব্যাপারটা অবশ্যই আসে, অবশ্যই আসে। ইন এ সেন্স যে আপনার যদি, আপনি যখন মাঠে যান, যখন আপনার আমার সোনার বাংলা গান বাজে বা জাতীয় সঙ্গীত বাজে, ক্রিকেটাররা যখন নামেন, আপনি দেখবেন অনেক ক্রিকেটাররা কাঁদে। সো এই যে দেশপ্রেমের ব্যাপারটা, এটা খেলার মাঠে প্লেয়ার্স, দর্শক, এটা একটা আনসিন এমন একটা বিষয় যেটা আপনাকে পুশ করবে সাপোর্ট করার জন্য। এখন কথা হচ্ছে যে যদি তাই হয়, আপনার সম্পর্কে একটা প্রশ্ন করছি, যদি তাই হয় তাহলে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার ভারতে খেলতে যাওয়া উচিত নয় এই ধরনের কোনো স্টেটমেন্ট তারা কেন না, দিচ্ছে? তারা দিতে পারবে না, তারা তো নাজমুল ইসলাম না। বাংলাদেশের ক্রিকেটাররা তো নাজমুল ইসলাম না, তাদের কোড অফ কন্ডাক্ট আছে। তারা চাইলেই মাইক্রোফোনের সামনে গিয়ে ধরেন যে বমি করে দিতে পারে না। কিন্তু তারা তো বয়কট করছে ম্যাচ। বয়কট করছে, বয়কট করা করতে পারে, কিন্তু মাইক্রোফোনের সামনে গিয়ে বমি করে দিতে পারে না যে নাজমুল ইসলাম করছে। জিনিসটা হচ্ছে যে ক্রিকেটাররা বয়কট কেন করছে, এই সমস্ত কারণেই করছে, তাদের সে রাইট আছে। জিনিসটা হচ্ছে যে কোড অফ কন্ডাক্টে থেকে আপনি চাইলেই অনেক কিছু করতে পারবেন না। এই যে ঢাকার 43টা ক্লাব লিগ খেলছে না, হ্যাঁ, ঢাকার 43টা ক্লাব যে লিগ খেলছে না, বিসিবি কি করতে পারছে? কিছু করতে পারে না, কিছু করতে পারবেও না। সো জিনিসটা হচ্ছে যে ক্রিকেটারদের আপনি খুব সহজে দায় দিতে পারবেন, বাংলাদেশের ক্রিকেটারদের দায় বা দোষ দেওয়াটা খুব সহজ। কিন্তু যখন বিসিবির কোনো কর্মকর্তা কিংবা বিসিবির কোনো দায়িত্বশীল পরিচালক হাবিজাবি কথাবার্তা বলবেন, তখন তাকে কোড অফ কন্ডাক্টের ভেতরে আনাটা এবং তার কাছ থেকে জবাবদিহি বের করাটা, বিসিবির এই জায়গাতে যথেষ্ট রকম গাফিলতি রয়েছে এবং একই সঙ্গে দুর্বলতাও রয়েছে। আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে এম নাজমুল ইসলাম, তিনিও এই সব ঝামেলার মধ্যে জড়িয়ে গেছেন এবং তার ঝামেলা শুরু করার তিনি অন্যতম কর্ণধার বলা যেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে এম নাজমুল ইসলামকে কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছিল গতকালকে 11টার মধ্যে। সেই নোটিশের ডেডলাইন পার হয়ে গেছে, নোটিশে জবাব দেওয়ার ডেডলাইন, বাট তিনি জবাব দেননি। তিনি এখন উল্টো কারণ দর্শন নোটিশ দিয়ে যাচ্ছেন বিসিবিকে। সো এই যে নাটকীয়তাটা হচ্ছে বিসিবির ভেতরে, স্পষ্টভাবে গঠনতন্ত্রে বলা আছে শৃঙ্খলাজনিত কারণে একজন পরিচালককে পদচ্যুত করা যেতে পারে। 8টা কারণের মধ্যে শৃঙ্খলাজনিত কারণ একটা রয়েছে গঠনতন্ত্রে। সো বিসিবিকে আসলে সেই পরিচালকদের জন্য কোড অফ কন্ডাক্ট মানে বানিয়ে রেখেছে কিনা বা জিনিসটা এক্সিস্ট করে কিনা, যেখান থেকে নাজমুল ইসলামের বিপক্ষে একটা স্টেপ নেওয়া যায়? না, আপনি নিজেই বলেন যে আমি ব্যাপারটা জানি না। আপনি নিজেই বলেন যে 8টা আপনার স্পেসিফিক গাইডলাইন আছে, সেটার মধ্যে যদি পড়ে তাহলে করা যাবে। আমার জানা মতো যে 5টা গাইডলাইন রয়েছে, 5টা গাইডলাইন হচ্ছে আপনার যদি তিনি মারা যান, তার যদি আপনার অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষিত হন, তার যদি আপনার মানসিক বৈকল্য আসে, সহজ কথা যদি তিনি পাগল হয়ে যান, যদি তিনি টানা 3টা বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকেন এবং তার ওই শৃঙ্খলা বা ডিসিপ্লিন জনিত কিছু। এখন এই ডিসিপ্লিনটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন যে কোনটা ব্রিচ অফ কোড অফ কন্ডাক্ট বা ডিসিপ্লিনের ব্রিচ কোনটা, এটা কি অ্যালাইন করা আছে কিনা আমি এক্স্যাক্টলি জানি না। জিনিসটা হচ্ছে এই যে নাজমুল ইসলাম এখন বলছেন যে তিনি বিসিবিকেই উল্টো কারণ দর্শন নোটিশ দেবেন কিংবা বিসিবিটা করতে পারে কিনা জানতে চাইবেন, তিনি সেটা বলতেই পারেন। বিং দ্য ডিরেক্টর, তার শুধু ডিরেক্টর না, একজন সাধারণ মানুষ হিসেবে তার সে রাইট আছে। আমি যে একটু আগে বলছিলাম না, আপনি বলছিলেন যে আমিনুল ইসলাম বুলবুল এই আন্তর্জাতিক ক্রিকেট কূটনীতিতে কতটুকু সফল, তখন আপনাকে উত্তরটা আমি কি দিয়েছি যে বিসিবিতে এখন যারা আছে কেউই পরীক্ষিত ক্রিকেট সংগঠক না, তারা ক্রিকেট প্লেয়ার হিসেবে খুব ভালো ছিলেন, ক্যাপ্টেন ছিলেন বা অন্যান্য যোগ্যতা তাদের আছে,
কিন্তু সংগঠক বলতে যেটা বোঝায় তাদের কেউই সেটা না। তাদের কেউ পরীক্ষিত কিংবা প্রজ্ঞাবান সংগঠক না বলেই আজকে নাজমুল ইসলামরা বিসিবি প্রেমিসেসে দাঁড়িয়ে যা খুশি তাই বলতে পারে, একবার দুইবার না বারবার বলতে পারে, এবং বলার পরেও তাদের যখন কারণ দর্শানো নোটিশ দিতে হয় তখন তারা বিসিবিকে বুড়ো আঙ্গুল দেখায়। এইটাই হচ্ছে বিসিবির বর্তমান কমিটির যারা সংগঠক আছেন তাদের অ্যাকচুয়াল কোয়ালিটি। তারা নিজেদের টিম মেম্বারদের কন্ট্রোল করতে পারছেন না। তাদের নিজেদের টিম মেম্বাররা যা খুশি তাই বলে যাচ্ছেন, তারা নিজেরাও বিব্রত হচ্ছেন, বাংলাদেশ ক্রিকেট বিব্রত হচ্ছে, পুরো জিনিসটাকে তারা পেঁচিয়ে ফেলছেন। সেটা এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে এম নাজমুল ইসলাম, ইস্যুটা কত দূর যায়। ক্রিকেটাররা তো একটা আলটিমেটাম দিয়ে রেখেছিলেন, 48 ঘন্টাও তো মনে হয় পার হয়ে গেছে। আমি একটা জিনিস আপনার সময় আছে, খুব ছোট করে, খুব ছোট। ক্রিকেটাররা মাঠে খেলতে চায়। আপনি কি জানেন বিপিএল এর এখনো 2টা টিম যে পরিমাণ টাকা দেওয়ার কথা এখনো পর্যন্ত দেয় নাই? ঢাকা, নোয়াখালী। আমি যখন আপনার সঙ্গে রবিবার সকালবেলা বসে কথা বলছি, তাদের লাস্ট ম্যাচ ডে নিয়ম অনুযায়ী এই সময়ের মধ্যে তাদের 75% কন্ট্রাক্ট পেমেন্ট পেয়ে যাওয়ার কথা, তারা 25% বেশি পায় নাই, অনেকে 10-15% পাইছে। বিসিবি কি করবে? বিসিবি বলছে তাদের কাছে ব্যাংক গ্যারান্টি আছে, অমুক আছে, তমুক আছে। আমি দাবি করছি ব্যাংক গ্যারান্টি আছে কি না এটা জনসমক্ষে প্রকাশ করা হোক, আপনারা দেখেন। সো বিসিবি মিডিয়ার সামনে এসে যাই বলে, বিপিএল সংক্রান্ত, বিপিএল এর যারা দায়িত্বশীল তারা মিডিয়ার সামনে এসে যাই বলে সবকিছু বিনা বাক্য ব্যয় কিংবা চুপ করে ঠান্ডা মাথায় বিশ্বাস করেন না। এখানে প্রচুর প্যাচ আছে। সে প্যাচগুলো আশা করি খুলবে, আশা করা যায়। এখন কতটা বাস্তবতা সম্পূর্ণ সেটা আসলে দেখতে হবে। অনেক ধন্যবাদ দেব চৌধুরী আমাদের সাথে থাকার জন্য।